আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলছি। একসময় রাজনীতির সৌন্দর্য ছিল, সৌন্দর্যের রাজনীতি ছিল। আমরা ক্রমান্বয়ে কোথায় চলে যাচ্ছি সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে কয়েকটি ভিডিও ক্লিপ আপনাদের দেখাতে চাই। এটা ভোলার একটা দৃশ্য। জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুর পরে জানাজায় যাবার পথে জামাত ইসলামী এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কিভাবে বাধা দিচ্ছে সেটা। এরপর একটা দৃশ্য দেখাবো, ছাত্রদল যুবদলের নেতারা জানাজার স্থলকে ভেঙে চুরমার করে দিচ্ছে। তোফায়েল আহমেদের জানাজার স্থলে যে তাঁবু টানানো হয়েছিল সেই তাঁবু ইতিমধ্যে এবং খুলে দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে আপনারা তার জানাজার স্থলে একজন সাংবাদিক প্রশ্ন করছিলেন যে তিনি এমন কি করছেন যে তার জানাজা এখানে করতে দিবেন না। তার কোন সদুত্তর তারা দিতে পারেননি। এরপর একটা দৃশ্য আমরা দেখি। একজন বিএনপির যুবদল নেতা বলছেন যে এই মাঠে তার জানাজা হবে না, জানাজা হতে দেব না। এরপরে বাস্তব দৃশ্যটা দেখি আমরা। এটি বিবিসির একটা নিউজ। সেখানে বলছেন ভোলায় তোফায়েল আহমেদের জানাজা, অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের। আর একটা দৃশ্য আমি দেখে তারপর কথা বলছি। হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। আমি মূলত যে কথাটা বলতে চাচ্ছিলাম, রাজনীতির একটা সৌন্দর্য থাকা উচিত। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুর পরে তখন আওয়ামী লীগ ক্ষমতায়, তার যথাযথ মর্যাদায় সংসদের দক্ষিণ প্লাজা সহ শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। সেখানে জানা যায় তোফায়েল আহমেদ নিজে উপস্থিত হয়ে টেলিভিশন ইন্টারভিউ দিয়ে সাদেক হোসেন খোকা সম্পর্কে চমৎকার কথা বলেছিলেন। সেখানে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ বিএনপির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তার জানাজায় আমি নিজে উপস্থিত হয়েছিলাম। ব্যারিস্টার মওদুদ আহমেদের কীর্তিময় জীবনের বিভিন্ন গুণাবলী আমি তুলে ধরেছিলাম। কোনো বাধা হয়নি। তোফায়েল আহমেদ বাঙালি জাতির ইতিহাসের এক গর্বিত সন্তান। ৬৯-এর গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি। এই বাংলাদেশের অভ্যুদয়ে তার রয়েছে অকল্পনীয় অভাবনীয় অবদান। ব্যক্তি জীবনে তোফায়েল আহমেদ কারোর জন্য ক্ষতিকর ছিলেন না। একজন বীর মুক্তিযোদ্ধা, তার জানাজা হতে দেওয়া হবে না, তাকে শহীদ মিনারে নিতে দেওয়া যাবে না। যেখানে তিনি ৯ বার জাতীয় সংসদের সদস্য ছিলেন, সংসদের দক্ষিণ প্লাজায় রেওয়াজ অনুযায়ী তার জানাজা হতে দেওয়া হবে না। এমন উদাহরণ তো আরো অনেক। অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী, তাকে রাষ্ট্রীয় মর্যাদাটা পর্যন্ত দেওয়া হয়নি। সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা করতে দেওয়া হয়নি। এই উদাহরণ অনেক। কি নির্মমতার সঙ্গে মৃত্যুবরণ করতে হয়েছে
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে, বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনৈতিক নেতা রমেশচন্দ্র সেনকে? কি অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে 7 বারের নির্বাচিত এমপি, কদিন পূর্বে মারা গেলেন যিনি, তার সন্তানকেও গ্রেপ্তার করে কারাগারে রাখা হয় দবিরুল ইসলামকে। তার ছেলে প্যারোলে এসে জানাজা অংশগ্রহণ করলেন টাঙ্গাইলের ফারুক হোসেন। কারাগারের ভিতরে মৃত্যুবরণ করতে হয়েছে বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে। মৃত্যুর পরেও তার হাতে ছিল হ্যান্ডকাপ। কত লাশ কারাগার থেকে বের হয়ে আসতেছে। অনেককে এমন সময় মুক্তি দেওয়া হচ্ছে যে সময় তিনি আর বেঁচে থাকবেন না। জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান, এই তোফায়েল আহমেদরা যদি 69-এর গণঅভ্যুত্থান ঘটাতে না পারত, বাঙালি জাতির আন্দোলনের স্ফুলিঙ্গ যদি বঙ্গবন্ধুর নেতৃত্বে বিস্ফোরিত না হতো, 70 সালের নির্বাচনে যদি বাঙালি তার প্রতিনিধি নির্বাচন করতে না পারত বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুর আহ্বানে 7 মার্চের ঐতিহাসিক ভাষণে গোটা জাতিকে প্রস্তুত করে 26 মার্চ তার মহান স্বাধীনতার ঘোষণায় গোটা জাতিকে মুক্তিযুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়তে না বলতেন, তাহলে আপনার পিতা 27 মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা করতে পারতেন না। আপনার পিতা পাকিস্তানের একজন সামরিক কর্মকর্তার ভিতর থেকে জবনিকাপাত করতে হতো তাকে। আপনার মা প্রধানমন্ত্রী হতে পারতেন না, আপনার পিতা সেনাপ্রধান হতে পারতেন না, রাষ্ট্রপতি হতে পারতেন না। সেই বাংলাদেশের উপহার যারা দিয়েছে তাদের অন্যতম জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ। তার সঙ্গে এমন নির্মম আচরণ না করলে হতো না। 17 বছর পর দেশে ফিরে আপনি 300 ফুট রাস্তার প্রান্তে গিয়ে যে বক্তব্য রেখেছিলেন, প্রতিহিংসা রাজনীতি করবেন না বলেছিলেন, তোফায়েল আহমেদের সঙ্গে যে আচরণ করা হলো, সেটা কি আপনার বক্তব্যের প্রতিফলন হলো? নিশ্চয়ই না। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রতিপক্ষ যারা ছিল, খুলনার মুসলিম লীগ নেতা খান এ সবুর, শাহ আজিজুর রহমান, মাওলানা আব্দুর রহিম, এরকম অসংখ্য মানুষের ইন্টারভিউ আছে। তারা কত কৃতজ্ঞতার সঙ্গে বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন, বঙ্গবন্ধু তাদেরকে কিভাবে নিরাপত্তা দিয়েছিলেন, সম্মান করেছিলেন। বঙ্গবন্ধুকে রেখে আলাদা দল করে যাওয়া মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কিভাবে পিতার শ্রদ্ধা দিয়ে তিনি দেখতেন, আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পুত্রের মতো স্নেহ করতেন। বঙ্গবন্ধু রাজনীতির সঙ্গে সরাসরি না থাকলেও প্রফেসর মোজাফফর আহমেদ, কমরেড মনি সিং সহ অনেকের প্রতি তার যে শ্রদ্ধাবোধ ছিল, তার যে ভালোবাসা ছিল, রাজনীতির সেই সৌন্দর্যটাকে আমরা একেবারে শেষ করে ফেলছি। রাজনীতিতে যিনি আমার সঙ্গে একমত নন, তিনি আমার শত্রু নন, তিনি আমার প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ। যখনই শত্রু মনে করা হয় তখন কিন্তু আর রাজনীতি থাকে না। রাজনীতি মানে হলো নীতির রাজা, অর্থাৎ শ্রেষ্ঠতম নীতি। রাজনীতি মানে রাজার নীতি নয়, রাজনীতি মানে নীতির শ্রেষ্ঠত্ব, যেটা সেরা নীতি, রাজকীয় নীতি, সেটাই তো রাজনীতি। সেই রাজনীতির চর্চা যারা করব, তাদের ভাষা জ্ঞান, পরিশীলিত শব্দচয়ন, অপরের প্রতি আচরণ, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, এই সৌন্দর্যের রাজনীতিটা এমন করে ধ্বংস করে দিলে সেটা প্রতিহিংসাকেই জন্ম দেবে। তোফায়েল আহমেদের সঙ্গে যে আচরণ করা হলো, ইতিহাসে তোফায়েল আহমেদের স্থান কেউ দখল করতে পারবে না। বরং তার
অন্তিম যাত্রার সময় তাকে সম্মান না জানানো, তার জানাজায় বাধা দেওয়া সহ শহীদ মিনারে নিতে না দেওয়া, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যেতে না দেওয়া, এর মধ্য থেকে আপনাদের হীনমন্যতার বহিঃপ্রকাশ ঘটেছে। তোফায়েল আহমেদ ইতিহাসের বরপুত্র। একটা প্রচলিত প্রবাদ আছে, কীর্তিমানের কখনো মৃত্যু হয় না, রক্ত মাংসের দেহ মিশে যায়, কিন্তু কর্মের মধ্য থেকে তারা অমর হয়ে থাকে। আর ঘৃণিত কাজ যারা করেন তারা সারা জীবনই ঘৃণা ভরে মানুষের কাছে থাকেন। জাতীয় নেতা তোফায়েল আহমেদের সঙ্গে যে নির্মমতা করা হলো তার অন্তিম যাত্রায়, এতে ভাবমূর্তি বাড়ে নাই, ঘৃণার সৃষ্টি হয়েছে। তোফায়েল আহমেদ এদেশের লাল সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল ভাঙার সমস্ত ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশে তিনি যা উপহার দিয়ে গেছেন তার ধারে কাছেও পৌঁছাতে পারবেন না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী অনেকেই হতে পারবেন, তোফায়েল আহমেদ হতে পারবেন না। রাজনীতির সৌন্দর্যটা এভাবে ধ্বংস করে দিয়ে আমরা ক্রমান্বয়ে আদিম অসভ্যতার দিকে যাচ্ছি। আমেরিকায় রাষ্ট্রপতির অভিষেকে সকল সাবেক রাষ্ট্রপ্রধানরা আসেন, তাদেরকে অ্যাড্রেস করা হয়, সাবেক বলা হয় না, বলা হয় রাষ্ট্রপতি উল্লেখ করে বলা হয় প্রেসিডেন্ট বুশ, প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এভাবে আমরা 55 বছরের বাংলাদেশে সামনে না এগিয়ে প্রতিশোধ, প্রতিহিংসার জঘন্যতম যে দৃশ্যের প্রদর্শন করছি তা আমাদের নতুন প্রজন্মের জন্য কাঙ্ক্ষিত না। নতুন প্রজন্ম এই জাতীয় হীন জঘন্য কর্মকাণ্ড করাকে কখনোই ক্ষমা করবে না। তোফায়েলরা অনন্তকাল ধরে বাংলাদেশের লাল সবুজের পতাকার মাঝেই বিরাজমান থাকবে। বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তি সংগ্রামের ইতিহাস, 69-এর গণঅভ্যুত্থানের ইতিহাসে তোফায়েলই থাকবে। সে জায়গা কেউ কেড়ে নিতে পারবেন না। কিন্তু যে বর্বর আচরণ করলেন, রাষ্ট্র ক্ষমতার অপপ্রয়োগ করলেন, চোখ বন্ধ করে নাকি আপনাদের প্রয়োজনায় করা হলো তা জনসাধারণ সিদ্ধান্ত নেবে। এই নিকৃষ্ট কাজটা কি না করলে হতো না? এর মধ্য থেকে নিজেকে ছোট করলেন, হীন করলেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের মাত্র 102 দিনের মাথায় পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। অফিসিয়ালি শারীরিক অসুস্থতার কথা বলে তিনি পদত্যাগ করলেও দীপেন দেওয়ানের ঘনিষ্ঠজনরা বলছেন মন্ত্রীর দায়িত্ব পালনে বাধা তৈরি করতে পারে এমন কোনো শারীরিক অসুস্থতা তার নেই। বিএনপির একাধিক সূত্র বলছে এই পদত্যাগ স্বেচ্ছায় নয়, বরং বাধ্যতামূলক। পদত্যাগ পত্রটি জমা দেওয়ার পর এত দ্রুত গেজেট প্রকাশ করা হয়েছে, তাতে অনেককে বিস্মিত হয়েছে। সূত্রগুলো বলছে দীপেন দেওয়ানের পদত্যাগের পেছনে পর্দার আড়ালে আছে বেশ কিছু স্পর্শকাতর কারণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান সরকার ও তার দলের ভিতরে রাজনৈতিক এবং সাংগঠনিক কোন্দলের কথা এতদিন আড়ালে আবডালে শোনা যাচ্ছিল, কিন্তু 3.5 মাসের মধ্যে একজন পূর্ণমন্ত্রীকে আচমকা পদত্যাগ করতে হলো জানিয়ে বিএনপিতে শুরু হয়েছে তুমুল শোরগোল। রাগঢাক না রেখে বিএনপি নেতারা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানান দিচ্ছেন অসুস্থতা একটা বাহানা মাত্র, বরং ভেতরে আছে ক্ষমতার দ্বন্দ্ব, যে কারণে সরে যেতে হয়েছে দীপেন দেওয়ানকে। সূত্রগুলো বলছে এখন 43টি মন্ত্রণালয়ের মধ্যে 17টিতে আছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সাথে কিছু মন্ত্রণালয়ে আছেন উপদেষ্টাও। এর মধ্যে কমপক্ষে 9টি মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপদেষ্টাদের বিরোধ অনেক দূর গড়িয়েছে। বিরোধ ঠেকাতে খুব শিগগিরই তারেক রহমান মন্ত্রী পরিষদে রদবদলও করতে পারেন। প্রশ্ন হলো বিপুল ব্যবধানে ভোটে জিতে সরকার গঠনের মাত্র 3 মাসের মধ্যে কেন এমন গৃহবিবাদ? সেই বিবাদ কি শুধু মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে, নাকি এর পেছনে অন্য কেউ আছে?
বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দীপেন দেওয়ান বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটির 299 নম্বর আসনে নির্বাচিত প্রথম ব্যক্তি যিনি পার্বত্য মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী পদ পেয়েছেন। তার দায়িত্ব পাওয়ার পর খুশি হয়েছিলেন রাঙ্গামাটির অনেকেই, কিন্তু সেই আনন্দ বেশি দিন টেকেনি। মাত্র 3.5 মাসের মাথায় মন্ত্রিত্ব ছাড়লেন দীপেন দেওয়ান। দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকার উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে মন্ত্রীর পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করেন। দীপেন দেওয়ানের ঘনিষ্ঠ মহল থেকে শুরু বিএনপি ও সরকারের সংশ্লিষ্টদের মধ্যে কেউই বিশ্বাস করেন না অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন। দীপেন দেওয়ানের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, মন্ত্রী হওয়ার পর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখান থেকে ফিরে তিনি সমান তালে মন্ত্রণালয় ও দলের কাজ করছিলেন। প্রশ্ন উঠেছে, যে দীপেন দেওয়ান রাজনীতির জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোটে জিতে তিনি কেন মন্ত্রী হওয়ার 3 মাসের মধ্যে তা ছেড়ে দিবেন, যেখানে তিনি পদত্যাগের দিনও সফরে ছিলেন। এ বিষয়ে দীপেন দেওয়ানের ভাই মানস কুমার চাকমা বলেছেন, তার শারীরিক এমন কোনো অসুস্থতা নেই যে তাকে পদত্যাগ করতে হবে, চাপের কারণেই তিনি পদত্যাগ করেছেন। মানস চাকমা আরো বলেছেন, ঢাকায় ওনার বাসায় সকালে একসঙ্গে নাস্তা করেছেন, উনি ভালো আছেন। পদত্যাগের পেছনে জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে বিরোধের জেরে এবং প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয় পরিচালনার বিভিন্ন ইস্যু জড়িত বলে দাবি করেছেন দীপেন দেওয়ানের ভাই। দর্শক, দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2005 সালে যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দেন দীপেন দেওয়ান। লক্ষ্য ছিল 2007 সালে নির্বাচন করা, কিন্তু শর্ত পূরণ করতে না পারায় 2008 সালে তার বদলে তার স্ত্রী নির্বাচনে অংশ নিয়েছিলেন। 2010 সালে তিনি রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি হন, কিন্তু তখন দলের নেতৃত্ব নিয়ে পাহাড়ি অপাহাড়ি দ্বন্দ্ব দেখা দেয়। 2016 সালে দীপেনকে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ সম্পাদক করা হয়। এরপর থেকে জেলার রাজনীতি থেকে দূরে থাকলেও দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসনে বিএনপির মনোনয়ন পান। নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 1,70,322 ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। প্রথমবার সংসদ সদস্য হয়ে মন্ত্রী হয়েছিলেন দীপেন দেওয়ান। কেন তিনি হঠাৎ অব্যাহতি নিলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। দলের নেতাকর্মী সহ পাহাড়ের বিভিন্ন মহল বলছে, অসুস্থতা কেবলই অজুহাত। এর পদত্যাগের নেপথ্যে আছে দলীয় নানা দ্বন্দ্ব, যার অন্যতম রাঙ্গামাটির দলীয় রাজনীতি নিয়ন্ত্রণ, 3 জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে বিরোধ, পাহাড়ের রাজনীতি সদর অন্দরে নানা সমীকরণ আর মন্ত্রণালয় পরিচালনার বিভিন্ন ইস্যু। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হওয়ার পর থেকে অস্বস্তিতে ছিলেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, এই মন্ত্রণালয়ে পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে মন্ত্রী দীপেন দেওয়ানের পাশাপাশি চট্টগ্রাম 5 আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া। এই মন্ত্রণালয়ে পার্বত্য এলাকার বাইরে থেকে প্রতিমন্ত্রী নিয়োগ এই প্রথম, এবং বিষয়টি নিয়ে পাহাড়িদের মধ্যে প্রশ্ন ছিল। তারা মনে করেন এই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রাপ্য। অনেকে ধারণা করছেন পার্বত্য জেলা পরিষদ গঠন নিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে দূরত্ব আরো বেড়েছিল। এ বিষয়ে জানতে চাইলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেছেন, দীপেন দেওয়ানের সঙ্গে তার কোনো দূরত্ব নেই, তাদের দুজনের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে নানা আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দিয়েছে কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা মনীষ দেওয়ান। মঙ্গলবার সকালে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নের সুপারিশকে কেন্দ্র করে পদত্যাগ করতে হয়েছে মন্ত্রী দীপেন দেওয়ানকে। ফেসবুক পোস্টে মনীষ দেওয়ান লিখেছেন, এই মুহূর্তে দেশ ও জাতির প্রয়োজনে সত্য কথনের জরুরি দরকার। দীপেন দেওয়ান তার মন্ত্রিত্ব হারিয়েছেন শুধুমাত্র একটি কারণে, তিনি আসন্ন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন মনীষ দেওয়ানকে। তিনি লেখেন, পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল চেয়েছিলেন জেলা বিএনপি সভাপতি দীপেন তালুকদার দীপুকে।
যিনি জুলাই আন্দোলনের 6 মাস রাঙ্গামাটি থেকে আত্মগোপনে ছিলেন এবং 5ই আগস্টের পর বিভিন্ন ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও আওয়ামী লীগ নেতাদের প্রশ্রয় দিয়ে বিতর্কিত হয়েছেন। মনীষ দেওয়ান আরো লেখেন, খুবই দুঃখজনক যে সুপারিশে এই দ্বন্দ্বে পূর্ণমন্ত্রী, পাহাড়ি বাঙালির প্রিয় নেতা, সর্বোচ্চ ভোটে নির্বাচিত দীপেন দেওয়ান হেরে গেছেন। শুধু তাই নয়, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্র আদায় করা হয়েছে। অবশ্য মনীষ দেওয়ানের ফেসবুক পোস্ট সম্পর্কে জানতে চাইলে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার। তিনি প্রথম আলোকে বলেছেন, ওই ফেসবুক পোস্ট তিনি দেখেননি, আর কে কি বললো তা নিয়ে তার কোনো মন্তব্য নেই। দর্শক, 3 পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে দীপেন দেওয়ান ও মীর হিলালের মধ্যে মতভিন্নতা ছিল। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, মন্ত্রিসভা গঠনের পর থেকেই দীপেন দেওয়ান ও মীর হিলালের মধ্যে মতবিরোধের সূত্রপাত হয়। এই মতবিরোধ 1 মাসের মধ্যে দ্বন্দ্বের রূপ নেয় এবং ধীরে ধীরে তা আরো তীব্র হতে থাকে। এই দ্বন্দ্বের অন্যতম প্রধান কারণ ছিল দায়িত্ব নেওয়ার 1 মাস পর প্রতিমন্ত্রী হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব মিজানুর রহমানকে নির্দেশ দিয়েছিলেন, তার অনুমোদন ছাড়া মন্ত্রণালয়ের কোনো ফাইল যেন মন্ত্রীর কাছে পাঠানো না হয়। দীপেন দেওয়ান বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন এবং জানান প্রতিমন্ত্রীর সাথে কাজ করতে তার অস্বস্তি হচ্ছে। সূত্রগুলো বলছে, সরকারের বাইরে থাকা একটি শক্তিশালী পক্ষ মীর হিলালের পক্ষ নেওয়ার কারণে শেষ পর্যন্ত দীপেন দেওয়ানকে সরে যেতে হয়েছে। কারণ ওই পক্ষটি সরকারে কে থাকবে আর কে থাকবে না সেটা নির্ধারণ করে থাকে। ওই পক্ষটি দীপেন দেওয়ানের আরেকটি বিষয় নিয়ে ক্ষুব্ধ ছিল, সেটি হলো পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর দীপেন দেওয়ান ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির অসম্পাদিত অংশ বাস্তবায়ন করতে চেয়েছিলেন। দীপেন দেওয়ান চুক্তি সম্পাদনকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে সরকারের আলোচনার পক্ষে ছিলেন। জেএসএস এর প্রধান সন্তু লারমার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের বিষয়ে তিনি উৎসাহী হয়ে উঠেছিলেন, কিন্তু সরকারের শক্তিশালী ওই পক্ষটি তাকে চুক্তি বাস্তবায়ন না করার জন্য বারে বারে চাপ দিতে থাকে। তাদের যুক্তি হলো, চুক্তিটি শেখ হাসিনা করেছিলেন, তাই এই চুক্তির বাস্তবায়ন হলে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে বৈধতা দেয়া হয়ে যায়। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, মাত্র 3 মাসের মধ্যে সরকার ও দলের মধ্যে কোন্দল যে বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে, তার ওয়েক আপ কল হলো পার্বত্য মন্ত্রীর সরে যাওয়া। তাদের দাবি, বিপুল ব্যবধানে নির্বাচনে জয়ী হওয়ার পর সরকার গঠনের কর্তৃত্ব প্রতিষ্ঠায় বিএনপির মধ্যে 2টি গ্রুপ হয়ে যায়। এদের মধ্যে একটি গ্রুপের নেতৃত্বে আছে বিএনপির দেশীয় কয়েকজন শীর্ষ নেতা, যাদের বেশিরভাগই মন্ত্রিত্ব পায়নি। আরেকটি গ্রুপ বিদেশি গ্রুপ নামে পরিচিত, যাদেরকে ধানমন্ত্রী গ্রুপও বলা হয়ে থাকে। এই গ্রুপটির শীর্ষ নেতৃত্ব সরকারের সরাসরি না থেকেও সরকারের উপর এদের প্রভাব সবচেয়ে বেশি। এই 2 গ্রুপের ক্ষমতার দ্বন্দ্বে অনেক মন্ত্রণালয়ে মতবিরোধ আছে। বর্তমানে তারেক রহমানের ক্যাবিনেটে 25 জন পূর্ণমন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী ও 10 জন উপদেষ্টা আছেন। 43টি মন্ত্রণালয়ের মধ্যে 17টি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী আছেন। কিছু মন্ত্রণালয়ে আছেন উপদেষ্টাও, যেমন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী থাকার পরও উপদেষ্টাও দায়িত্ব পালন করছেন। বিএনপির একটি সূত্র বলছে, বিএনপির একজন শীর্ষ নেতা একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিতে চান শুধুমাত্র প্রতিমন্ত্রীর সাথে বিরোধের কারণে। মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপদেষ্টাদের মধ্যে বিরোধ আছে কমপক্ষে 9টি মন্ত্রণালয়। দেশীয় গ্রুপটি ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছে লন্ডনী গ্রুপটির চাপে, যে কারণে সহসাই ক্যাবিনেটের রদবদল হতে পারে। অনেকের কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে 3 মাসে যেখানে সরকারের হানিমুন পিরিয়ডে থাকার কথা ছিল, সেখানে পূর্ণমন্ত্রী পদত্যাগের পর দলটির ভেতরেই এখন দেশীয় গ্রুপটি হতাশ হয়ে পড়েছে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।